কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সৈকত শহর তাজপুরে সেখানে বন দপ্তরের জায়গা দখল করে প্রচুর যে দোকানপাট সেগুলো গজিয়ে উঠেছিল এবং সেক্ষেত্রে সেই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে পদক্ষেপ করা হয় এবং সেই পদক্ষেপ করতে গিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকে যান ঘটনাস্থলে, কিন্তু তিনি যাওয়ার পরেই তাকে বাধা পেতে হয় খোদ কারামন্ত্রীর কাছ থেকে। কারামন্ত্রী অখিল গিরি ফরেস্ট অফিসার, মহিলা ফরেস্ট অফিসারকে তিনি বেয়াদব, জানোয়ার, লাঠি মারবেন, ফিরতে দেবেন না, এই ধরনের যাবতীয় বাক্য ব্যবহার করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কেও অপশব্দ প্রয়োগ করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। ফের আরও একবার এই ঘটনা, যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনায় অখিল গিরির পাশে দাঁড়ায়নি, তারা খুব স্পষ্টভাবেই বলেছে যে এই বক্তব্যকে তারা সমর্থন করেন না। কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অখিল গিরির এই বক্তব্য এর আগেও তিনি রেখেছেন, তারপরেও দল কেন পদক্ষেপ করেনি তার বিরুদ্ধে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আজকে যে দুর্নীতির অভিযোগ তুলেছেন সেই দুর্নীতি সম্পর্কেই বা তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য বা রাজ্যের কি বক্তব্য, তারা কতটা গুরুত্ব দেয় মন্ত্রীর অভিযোগকে, এই প্রশ্নগুলো উঠছে। তারই মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা সকলেই জানেন জনজীবন বিপর্যস্ত কম বেশি প্রায় সবকটি জেলায়, এবং পশ্চিমাঞ্চল, বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে যেভাবে ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে যেভাবে জলমগ্ন হয়ে গিয়েছে একের পর এক এলাকা, সেখানেই আজকে একদিকে যেমন প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে, তার পাশাপাশি আজ নবান্নের পক্ষ থেকে ডিভিসি কর্তৃপক্ষের কাছেও এই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে যে রাজ্যের সঙ্গে কোনো কথা না বলে 1 লক্ষ কিউসেকে জল ছেড়ে দিল ডিভিসি কর্তৃপক্ষ কেন, এবং সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ করার আগে রাজ্যের সঙ্গে কথা বলা হয় সেই অনুরোধ জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। আর রেশন দুর্নীতি নিয়েও তদন্ত চলছে, সেই তদন্তে উঠে আসছে নিত্য নতুন তথ্য। সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে 10 লক্ষ টাকা প্রতি মাসে পৌঁছে দেওয়া হতো এই আনিসুরদের পক্ষ থেকে, এবং 70-80 লক্ষ টাকা তাদের এক এক সময় ট্রানজাকশন হয়েছে বলে অভিযোগ উঠছে। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে 3টি সংস্থা রয়েছে সেই 3টি সংস্থায় এই সমস্ত টাকা ঘুরপথে চলে যেত বলে জানতে পারা যাচ্ছে। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে চর্চা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং গৌরব মজুমদার, সিপিএমের মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি আজ ওই ফরেস্ট অফিসার প্রসঙ্গে ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে কি মন্তব্য করেছেন আমরা প্রথমে শোনাবো। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনি দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে নাইট ডিউটি করতে বলেছে? আপনি বলেছিলেন যে দোকান না বসুন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি বলেন? ভিডিও করে যাচ্ছে। কথা বলছেন আপনি? হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম
সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবে। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে পুলিশ এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। বেয়াদব জানোয়ার, ডাং দিয়ে মারবো, ফিরে যেতে পারবেন না, আরো কত কি। প্রীতম, কিভাবে দেখছেন কারামন্ত্রীর বক্তব্যকে? না দেখুন, এটা আমাদের আজকে বাঙালিদের মাথা হিট হয়ে যাচ্ছে। এটা রাজনৈতিক অবক্ষয়। এটা মানে তৃণমূলকে বলে 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 আমরা প্রচুর বলেছি, এর আগে প্রচুর এরকম উদাহরণ আছে। এই ভদ্রলোক মাননীয় রাষ্ট্রপতিকে ছাড়েন না, আর সামান্য কর্মচারী, ওনার কাছে মনে হচ্ছে যে কর্মচারী মানে ওনারই বৃত্ত শট অফ। কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের সংবিধান মেনে একজন ভারতবর্ষের রাষ্ট্রপতির উপরে নিয়ে তারপর এরা কাজ করে। তো সুতরাং এদেরকে এইভাবে করে কথাবার্তা বলা, এটা তো অসংসদীয় এবং একজন জনপ্রতিনিধির আরও পোলাইট হওয়া উচিত। তো উনি এরকম বলেছেন, এর আগেও এরকম অনেক ঘটনা করেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে, দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলই এর থেকে নিজেদের থেকে সরিয়ে নেবে। তৃণমূলও সেটা করেছে, কিন্তু কথাটা হচ্ছে তৃণমূল সরিয়ে নিয়েছে সব ঠিক আছে, কিন্তু তৃণমূল এর বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নিক। তার কারণ হচ্ছে উন্মাদ হয়ে গেছে ভদ্রলোক। একে যদি অফিসিয়ালি ব্যবস্থা না হয়, দৃষ্টান্ত স্থাপন না করেন, তাহলে ভাববো এটাই, যেটা আমরা বাংলা মানুষ জানে যে তৃণমূলের নীতি রীতি এরকমই, সেটাই মানে প্রমাণিত হবে। আমরা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন তিনি কি বলেছেন আমরা একবার শোনাবো। যে কথা বললেন রাজ্য বিজেপির মুখপাত্র, তিনি বললেন যে তৃণমূল এটাই করে। অবশ্য আমরা এর আগে জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদা সম্পর্কে কি বলেছিলেন, তবে শান্তনু সেনের বক্তব্য আমরা শোনাবো। তৃণমূল কংগ্রেস অখিলগিরির এই মন্তব্যকে কখনো সমর্থন করে না, কিন্তু বিরোধীদের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বামফ্রন্টের প্রয়াত অনিল বসু থেকে শুরু করে বিনয় কঙ্গার থেকে শুরু করে সুশান্ত ঘোষ সহ একঝাঁক বামফ্রন্টের নেতারা কীভাবে অন্যায় কথাবার্তা বলেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায় কথা বলেছেন, এবং বিজেপির নেতারা কিভাবে বাংলাকে কলুষিত করেছে সারা বিশ্বের মুখে। আপনারা শুনলেন শান্তনু সেনের বক্তব্য। আসবো বামেদের কাছে, সরাসরি বামেদের বিরুদ্ধে অভিযোগ অনিল বসু, সুশান্ত ঘোষ, বিনয় কঙ্গার। সেটা হচ্ছে যে উনি অভিযোগ করেছেন, করতেই পারেন। ওনার অভিযোগ করার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে যারা যারা এই কথা বলেছেন তাদের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে এই ধরনের কথাবার্তা আর বলবেন না, এবং সেটা প্রেসকে জানানো হয়েছিল লিখিতভাবে। 1, 2, এই যে আপনি অখিলবাবুর বক্তব্য দেখাচ্ছিলেন, কী সব বলছিল, বেয়াদব, ডাং দিয়ে মারবো, ফিরতে দেবো না, বেশি দিন থাকতে পারবেন না। অখিলবাবু তো নতুন কিছু না, বা তৃণমূলের তো এগুলো নতুন কিছু না। আপনি ওই অনুব্রত মণ্ডলকে দেখবেন যে ঘড়ি থেকে পুলিশকে বলেছিল যে 24 ঘন্টা সময় দিচ্ছি, আপনি ফাঁকা করুন। তারপর আপনি হুমায়ুন কবিরের কথা ভাবুন, হুমায়ুন কবির কী কথা বলেছিলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এই অখিলবাবুই তো আগে রাষ্ট্রপতি সম্পর্কে বলেছিলেন বিভিন্ন কথাবার্তা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে ক্ষমা চেয়েছেন, অখিলবাবু কিছু করেননি। আমার 3 নম্বর বিষয় হচ্ছে যে অখিলবাবু বলবার সময় বলেছেন যে ফরেস্টের দুর্নীতি সব ফাঁস করে দেবো। অখিলবাবু তো নিজে একজন ক্যাবিনেট মিনিস্টার, তিনি তো বিধায়কের আগে তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার, আর তিনি যার সঙ্গে কথা বলছেন তিনি একজন সরকারি আমলা, ফরেস্ট অফিসার। সেই অখিলবাবু দাঁড়িয়ে তার সরকারের বিরুদ্ধেই এই দুর্নীতির কথা বলছেন। আমরা ভুলে যাইনি সেই রাজীব ব্যানার্জি যখন বনমন্ত্রী না কি সব ছিলেন, যখন ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওই দপ্তরের কি কি দুর্নীতি আমি সব জানি। আজকের পর্যন্ত সেই দুর্নীতি বেরোলো না, কিন্তু আবার রাজীব বাবু তৃণমূলে হচ্ছে বিজেপি থেকে ফিরে গেলেন। যে কথা শুনলাম সিপিএম এর মুখে, প্রায় একই কথা প্রতিধ্বনিত হয়েছে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের মুখে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমরা একবার শোনাবো। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বেআইনিভাবে কিছু মানুষকে ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে, তাদের জন্য কিছু কিছু জায়গা পাইয়ে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই তাদের উচ্ছেদ করতে গেলে সেখানে দলের অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হবে, সেই কারণে তিনি গিয়েছেন। আর তৃণমূল তো এ ভাষায় কথা বলে,
ঘটনাচক্রে সেটা ক্যামেরা বন্দী হয়েছে। আমি আসবো কোহিনুর মজুমদারের কাছে, কি উত্তর? আমি একটা করে বলি ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা যে সমুদ্রের বাঁধটা আবার রিপেয়ার করার দরকার, তাই জন্য জলটা এগিয়ে এসেছিল। তাই পূর্বে যেখানে হকাররা বসেছিল তারা একটু পেছনে এসে বসেছিল এবং সেটা ফরেস্টের জায়গা। তো ফরেস্ট ডিপার্টমেন্ট সেটাকে উচ্ছেদ করে দিয়েছে। সেখানে এখনকার অঞ্চলের বিধায়ক মাননীয় মন্ত্রী তিনি গিয়ে ওখানে একটা গণ্ডগোলের পরিস্থিতি মতো তৈরি হয়েছে। দেখুন, প্রথমত হচ্ছে কোনো সরকারি অফিসারকে উনি প্রোটোকলের আওতায় বলতে পারেন না যদি ওনার কোনো স্পেসিফিক একজন জনপ্রতিনিধি হিসাবে প্রশ্ন থাকতো, বা জনপ্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি বলে তো যারা ওইখানে আছেন তাদের তো ভোট উনি জিতেছেন, তারা ওনার জনতা, তারা ওনার মানে উনি তাদের রিপ্রেজেন্টেটিভ। উনি সেটা বীরবাহা হাসদাকে বলতে পারতেন, মাননীয় মন্ত্রীকে বলতে পারতেন, প্রোটোকল অনুযায়ী সেটা করতে পারতেন। রাস্তার মাঝখানে এভাবে বলা, কোনো অফিসারকে এভাবে রিয়্যাক্ট করা, সেটা ঠিক হয়নি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু সত্যি তো যদি অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যারা বলছে তারা তো একজন রাজ্যের বিরোধী দলনেতা একজন পাগড়ি পরা লোককে দেখলেই খালিস্তানি বলে চেঁচিয়ে হচ্ছে। এরকম একটা রেশিয়াল অ্যাবিউজ করার পর তার বিরুদ্ধে এক লাইন বিজেপির নেতারা কোনোদিন কেউ বরং বলেছে না বলেনি, বলে যখন পরিষ্কার হয়েছে তখন চুপ করে গেছে। বীরবাহা হাসদা এবং দেবনাথ হাসদা একজন এসটি প্রতিনিধি, তাকে বলেছে জুতোর তলায় রাখি। এই দেবনাথ হাসদা, বীরবাহা হাসদাদের আমি জুতোর তলায় রাখি। কে বলেছে? যে শুভেন্দু অধিকারী বলেছে। তারপরও তার এগেনস্টে কোনো রকম বিজেপি এক লাইন কিছু বলে। তো সেই বিজেপি আজকে এসে আবার নতুন করে বলছে কেন? আর সিপিএম কী ব্যবস্থা নিয়েছে? চারিদিক দিয়ে ঘিরে নেবো, লাইফেল করে দেবো। মেধা পাটকার যদি নন্দীগ্রামে যায় মহিলারা কি করবেন? আর দুর্নীতির কথা বলছে, যে দুর্নীতি রাজ্যের মন্ত্রী বলেছে যে কোনো একটা জায়গায় অফিসার তলার লেভেলে কিছু কিছু দুর্নীতি হচ্ছে। আরে সিপিএমরা বলে যতীন চক্রবর্তী কাকে চোর বলেছিল? তারপর একদিনও চন্দন বসুর ইনভেস্টিগেশন হয়েছিল বেঙ্গল ল্যাম্পে, কি চুরি হয়েছিল, যতীন চক্রবর্তী কে ছিল? পিডাব্লিউডি মন্ত্রী ছিল। পরে যতীন চক্রবর্তী হাওয়া হয়ে গেছিল, চন্দন বসু, জ্যোতি বসু বহাল তবিয়াতে সিপিএম ছিল। সেই সিপিএম আজকে বলছে কে কার নামে দুর্নীতির কথা বলছে। আরে সিপিএমের নামে কথা খরচা করার প্রয়োজন পড়ে না, কারণ কি সিপিএম আর সেই রিলেভেন্স নেই। কিন্তু আলটিমেটলি 34 বছর তাদের শাসনের জন্য তাদের কী অবস্থা, তারা যখন টিভিতে এসে এটা বলে তাদের তো এই উত্তরটা শুনতে হবে। দেখি, আমরা এই আলোচনায় থাকবো, প্রদেশ কংগ্রেসের বক্তব্য শুনবো। এই বক্তব্যের প্রেক্ষিতে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। অখিলগিরির বক্তব্য সম্পর্কে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাসের প্রতিক্রিয়া শুনবো। প্রথমে ভীষণভাবে নিন্দা জানাই যে একজন বন দপ্তরের আধিকারিক, তিনি একজন মহিলা, তিনি সরকারি অফিসার প্লাস মহিলা, তাকে এইরকমভাবে গালিগালাজ করা মানায় না একজন মন্ত্রীর পক্ষে। তবে কারামন্ত্রীকে আমরা আগেও দেখেছি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে তিনি যেভাবে বলেছিলেন, তার ভাষা তিনি যা ব্যবহার করলেন, আজকে যা দেখলাম যে তিনি মানে বেয়াদ্দব থেকে শুরু করে তার 8 দিন 10 দিন আয়ু, মানে সে কতদিন টিকতে পারবে, মানে জাস্ট ফ্রেট একদম বলা যায়। তিনি শুধু মহিলাদের অপমান করেননি, তিনি মহিলাদের সাথে সাথে রাষ্ট্রপতিকে যখন অপমান করেছিলেন তিনি আদিবাসীদেরও অপমান করেছিলেন। এবং তার এই যে হেন ব্যবহার কিন্তু মুখ্যমন্ত্রীরও জানা, তার কারণ মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছিলেন রাষ্ট্রপতির রূপ নিয়ে যখন তিনি বলেছিলেন এই কথা। এবং আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে মানে দোকানগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, শুধু তাজপুরে বলে না, সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় চারিদিকে দোকান উচ্ছেদ হচ্ছে। মানে যেগুলো মানে পুরো। আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও জবরদখলকারীদের পাশে দাঁড়াচ্ছেন মন্ত্রী। জবরদখলকারীদের, আমি ওই জায়গাটাই আসছিলাম, জবরদখলকারীদের পাশে দাঁড়াচ্ছে তার কারণ এরা এখান থেকে পয়দা তুলে খায়, পরিষ্কার হিসাব। তৃণমূলের নেতারা, আজকে আমি তোমাকে বলছি, আমি দমদমে থাকি, দমদমে সমস্ত সাফা করে দিয়েছিল, আবার দোকান এই দুদিনের মধ্যে, দুদিনও লাগেনি, বসে গেছে সব দোকান। কারণ দমদমে আমার সারাউন্ডিংস এলাকায় মতিঝিলে সমস্ত জায়গায় আবার দোকান বসে গেছে। আমি মেনশন করে বললাম, মানে আমাদের এলাকায় জুড়ে পুরো সমস্ত দোকান বসে গেছে। কোথায় কোথায় বললে তো হবে না, সব জায়গায় হচ্ছে ভাই। অটোওয়ালারা পয়সা দেয় মাসে, দোকান যারা বসে তারা পয়সা দেয়। তুমি যদি মনে করো তুমি আমাকে বলতে দেবে না, তাহলে ঠিক আছে, ভালো কথা, তুমি ভালো কথা। আমি তো বলে দিলাম, আমি তো মেনশন করে বলে দিচ্ছি, সব জায়গায় বসে যাচ্ছে। কারণ পার ডে এরা টাকা দেয়,
এরা টাকা দেয়, হপ্তা দেয়, এবং তার মানে বলছেন যে মন্ত্রী এই টাকাটা খাচ্ছেন, এই টাকাটা মন্ত্রীও খাচ্ছেন আপনি বলছেন? না না, হয়তো এর বাহিনী খাচ্ছে, মন্ত্রী পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা জানি না। আমি ভারতীয় জনতা পার্টির কাছে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও এই জবরদখলকারীরা মানে তাদের পাশে দাঁড়াচ্ছেন মন্ত্রী অখিল গিরি, কি কারণ বলে আপনি মনে করেন? দেখুন, আমরা তো এই মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে নাটক দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ আছে যে এমএলএ এমপি কাউন্সিলরের বিরুদ্ধে উনি নিজে দেখিয়ে বলছেন এই দেখো আমার কাছে প্রমাণ আছে, আপনারা তো সবাই টাকা পয়সা নিয়ে আপনারা দোকান সব বসিয়ে দিচ্ছেন। কিন্তু তারপরে কোনো পদক্ষেপকে আমরা দেখেছি, কোনো পদক্ষেপ করতে দেখিনি। তার কারণ হচ্ছে ওই যে 75-25 গল্পটা আসলে ওই তখন একটু হয়তো বেশি ভারকমের জন্য হয়, যেটা আপনার কুণাল ঘোষ বলেছিলেন পুরো পয়সাটাই সারদার পুরো পয়সাটাই কালীঘাটে যায় এবং সেটা কালীঘাটে খাটের তলায় আছে। তো সেরকম আমরা খাটের তলা থেকে টাকা বেরোতে দেখেছি তৃণমূলীদের। তো মানে এক্ষেত্রে আপনি মনে করছেন যে অখিলগিরিও সেই অখিলগিরি কেন, এটা একদম টোটাল কালীঘাট অবধি পয়সা। আমি শুধু যোগ করবো, আমি বন দপ্তরের দুর্নীতির কথা, এই বন দপ্তরের দুর্নীতি নিয়ে আগেও মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি ইয়ে হয়েছিলেন, সরব হয়েছিলেন। রাজীব ব্যানার্জি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যায়, তাহলে আজকে দিনের পর দিন যখন বন দপ্তরের দুর্নীতি হচ্ছে, কেন সবাই চুপ করে বসে আছে? আজকে একই রকম ভাবে একদিকে যেমন আপনার দলের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য রেখেছেন কোহিনুর, আপনি নিশ্চয়ই তার জবাব দেবেন। তার পাশাপাশি আমার বক্তব্য, অখিলগিরি কি তাহলে শুধুমাত্র সেই কারণেই এই কথা বলছেন, মানে তিনিও তোলাবাজি করছেন? তা আপনি কি মনে করেন না যে তিনি তোলাবাজি করছেন? আমার মনে করাটা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি তো পরের প্রশ্ন, বা আপনি মনে করি পরের প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করছেন যে সুজিত বেআইনিভাবে সল্ট লেকে দোকান বসাচ্ছে টাকার বিনিময়ে। তো নবান্ন সভাঘরে সমস্ত মিডিয়া আমলার সামনেই তো এই কথা বলেছেন। আমরা মনে করির বিষয় নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নবান্নে এই 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে যে আমাদের বিবেকবান হতে হবে, বিত্তবান নয়। তিনি তো জানেন, তিনি তো 21শে জুলাইয়ের মঞ্চে বলেছেন যে কারা কি করছে না করছে সব খবর তার কাছে আছে। সুতরাং বলার অপেক্ষা রাখে না। এ রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তারা তোলাবাজির সঙ্গে যুক্ত। এ একদম কাঁচের মতন পরিষ্কার, এ অস্বীকার করলে হবে না। সব জায়গায় তোলাবাজি আছে, দোকান থেকে তোলাবাজি, টোটো থেকে তোলাবাজি, লরি থেকে তোলাবাজি, পেঁয়াজের দোকান থেকে তোলাবাজি, রাস্তার ফুট থেকে তোলাবাজি, সব তোলাবাজিতে যুক্ত তৃণমূল কংগ্রেস। অস্বীকার করার কি আছে? এই অভিযোগের প্রেক্ষিতে আমি এক বলি, মাননীয় মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে কে টাকা নিয়েছে, টাকা নিয়ে বসাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এটা নিজের মতো করে লাইন জুড়ে নিয়েছেন যে হ্যাঁ ফুটপাতের একটা স্পেস। আমরা একবারও বলিনি যে যারা হকারি করছে তাদের তুলে দাও। আমরা বলেছি যে নিয়মটা আছে যে 1/3 জায়গাটা নেবে তারা, সেই স্পেসিফিক জায়গায় জোর জবরদস্তি পুরো এন্টায়ার জায়গাটা এনক্রোচ করা যাবে না। এটা গেল এক। 2 নম্বর, এইখানের ক্ষেত্রটা এরা কেউ যদি জানে কি না, দেখুন বিজেপির তো তাও ওখানে শুভেন্দুর কিছু লোকজন আছে, সিপিএম কংগ্রেসে তো কেউ নেই, তাই তারা ওখানকার তথ্যটা জানে না। হচ্ছিল যে বাঁধটা ভেঙে যাওয়ার ফলে জলটা এগিয়ে এসেছিল বলে ওদের পিছিয়ে এসে বসেছিল। এইবার দাঁড়িয়ে আবার যখন বাঁধ মেরামতি হয়ে যাবে তখন আবার ওরা নিজের জায়গায় দিয়ে যাবে। এটা ঘটনাটা ওখানে ঘটে। বক্তব্যটা শুনলেন, 25 ফুট আমরা নিলাম, এর ভেতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, মন্ত্রী বলছেন এই কথা। আমি আবার বলছি আমরা বলতে তো মাননীয় মন্ত্রী নন, আমরা বলতে উনি বলেছেন। আবার বলছি যে এটা বলা উচিত হয়নি, এখানে রিয়াক্ট করা হয়নি, রাস্তায় যাওয়াটাই উচিত হয়নি মন্ত্রী। ই শুড হ্যাভ কনসাল্টেড উইথ হিজ কলিগ ইন দি ক্যাবিনেট যে এরকম হচ্ছে, যে মানুষের ওখানে কিছু স্পেস দরকার, আপাতত পরে নেওয়া যাবে, এটা আলোচনার বিষয় থাকতে পারতো। কিন্তু রাস্তায় নেমে ওখানে জলটা ভরে গেছে, এখানে তারা ব্যবসা করে, সেখানে জল ভরে গেছে সেটার জন্য। এবার 2 হচ্ছে সারা রাজ্যের মানুষ জানে তৃণমূল কংগ্রেস তোলাবাজি, সারা রাজ্যের মানুষ জানে। আমি জানি না সারা রাজ্যের মানুষ সিপিএমের মতো এত সৎ, এত ভালো দল,
এবং এত তাদের সততা, সেই সততার ভিত্তিতে মানুষ একদম সৎ মানুষকে পছন্দ করছে না সারা বাংলায়, কেন বুঝতে পারছি না। বামপন্থীরা দুর্নীতি যদি করে থাকে, বামপন্থীরা যদি কটু কথা বলে থাকে, বামপন্থীদের পরিবর্তন করে মানুষ তৃণমূলকে এনেছিলই তো বদল আনার জন্য, তাহলে কি এই বদলটা মানুষ চেয়েছিল? আর আজকে যে কোহিনূর যে কথাটা বললো, ওখানে বিজেপি আছে কিন্তু সিপিএম কংগ্রেস নেই, এইটাকেই বলছি আমরা বাইনারি সেট করার চেষ্টা করছি। বলেনি, ইলেকট্রাল রোল বলেছে। একদম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকট্রাল রেজাল্ট কোহিনূর বলেনি। আরেকটা কথা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কারামন্ত্রী যেই কথাগুলো বললেন আজকে, এই যে তৃণমূল করলেই এই যে ক্ষমতার আস্ফালন, এটা তৃণমূলের প্রত্যেকের মধ্যে। গৌরবের কি উত্তর রয়েছে আলোকপাত করতে চাইছিলেন? সেটা হচ্ছে যে কোহিনূর দা এখানে বসে তিনি এটা প্রমাণ করতে চাইছেন যে বিডিও ওই ফরেস্ট অফিসার তিনি ভুল করেছেন। কোহিনূর দা উচিত ছিল বলা যে এই যে বেয়াদব, ফিরতে পারবেন না, বেশি দিন থাকতে পারবেন না, ডাং দিয়ে মাথা ভেঙে দেবো না, কি সব বলেছেন। এই কথাগুলো একজন ক্যাবিনেট মিনিস্টার তিনি বলছেন কি করে? আপনি বাংলা বোঝেন না, দ্বিতীয় নয়, আপনি এটা বাংলা, আপনি কি বাংলা বোঝেন? আমি বাংলায় বলেছি। এইবার হচ্ছে যে তিনি বলছেন যে এটা বলা রাস্তায় হচ্ছে যে উচিত হয়নি। অর্থাৎ উচিত হয়নি তো এর বারবারের আমি তো বলেছি কি আপনি বাংলাটা বোঝেন না। তিনি বারবার এই কথা বলছেন, তিনি আইনসভার সদস্য হয়েও আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন, কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সেক্ষেত্রে তিনি একজন সরকারি আধিকারিকের উপর হামলা করবেন এ কথা বলছেন আইনসভার একজন সদস্য, এবং যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে যদি সরকারি কোনো সম্পত্তি বা সরকারি আধিকারিকের ওপর হামলা হয় সেক্ষেত্রে কি আইন রয়েছে সেটাও তাঁর জানা উচিত। তিনি সেই আইন পাশ করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নিয়েছেন বিধানসভায়। তারপরে তিনি কথা বলছেন দলের পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে আদৌ এখনো পর্যন্ত পদক্ষেপ হয়নি, নিন্দা করা হয়েছে। দেখা যাক এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা আজকে যাব এবার তা অবশ্যই রাজ্যের দক্ষিণবঙ্গে আপনারা সকলেই জানেন প্রায় জলমগ্ন হয়ে রয়েছে অধিকাংশ জেলা, তারই মধ্যে ডিভিসি জল ছেড়ে দিয়েছে, যা নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে নবান্নর পক্ষ থেকে। কি বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা শোনাব। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। আমি প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। ডিভিসির পক্ষ থেকে এভাবে আলোচনা ছাড়া জল ছেড়ে দেওয়ার যে ঘটনা, তাকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইট চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই বিষয়টিকে ম্যানমেড বন্যা বলে অভিহিত করেছেন কুণাল ঘোষ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও আমরা সেই শব্দবন্ধ শুনেছি। এই ডিভিসির এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন? না দেখুন, আজকে ডিভিসি আজকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এই দুটো রাজ্য মিলে একটা তৈরি একটা সংস্থা, যেখানে আমি জানি, যতটুকু জানি ডিভিসি সম্বন্ধে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের রিপ্রেজেন্টেটিভ থাকে, আবার ঝাড়খণ্ডের সরকারেরও রিপ্রেজেন্টেটিভ থাকে। তো কেন কি কারণে না জানিয়ে ছেড়ে দিচ্ছে বা কতটা ছাড়ছে, পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমার মনে হয় পুরোটা এই সাংবাদিক সম্মেলন, এগুলো তৃণমূলের নাটকগুলো না করে নিজেরা অফিসিয়ালি এটাকে দেখা উচিত। এই বারবার একটা সামান্য কোনো কিছু একটা হলে সাংবাদিক সম্মেলন নিজেরা কোথায় করেছে, কখন পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, ডিবিসি কি করেছে, ডিবিসি কি রিপ্লাই করেছে। তারপর ডিবিসি আজকে দেখুন, ডিবিসি আত্মপক্ষ সমর্থন কে করবে? কারণ ডিবিসিতে কি হয়েছে না হয়েছে তার অফিসিয়ালি, আমরা তো তৃণমূলের মতো সরকার চলে না যে ডিবিসি কি হয়েছে না হয়েছে ভারতীয় জনতা পার্টি সবটা জেনে যাবে। আমি আপনাকে বলে দিলাম, ডিবিসি সম্বন্ধে আগে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ডিবিসি হচ্ছে যেখানে দুটো জায়গায় আজকে ডিবিসির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় প্রীতম, সেই সাংবাদিক সম্মেলনে তাদের পক্ষ থেকে কতটা জল ছাড়া হয়েছে সেই অ্যামাউন্টটা জানানো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাদের কোনো সমন্বয় সাধন হয়েছে কি হয়নি
কোনো উত্তরই সেখানে নেই। সেটা আছে কি না সমন্বয়টা করেছি বা করেনি বা কারো সমন্বয়ের মধ্যে আছে এটা তো আমি জানি যে এটা টিম আছে, সেটার মধ্যে স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা ঝাড়খণ্ডেরও সদস্য আছে, ওয়েস্ট বেঙ্গলের সদস্য আছে। সেই সমন্বয়ের মধ্যে পক্ষ থেকেও আপনি যে কথাটা বললেন যে আত্মপক্ষ সমর্থনে ডিভিসির কোনো বক্তব্য আমরা জানি না, তাহলে আপনার কি মনে হয় না যে রাজ্য সরকার যখন এই অভিযোগটা করছে তখন ডিভিসির মতো একটি সংস্থার এই আত্মপক্ষ সমর্থনে অন্তত তারা যে কাজটা করেছেন সেই ডিবিসির তথ্য দেবে নিশ্চয়ই, কিন্তু কতটুকু ছাড়া উচিত কতটুকু ছাড়া উচিত না সেটা একদম টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয়টাকে রাজনৈতিক করো, এটা কি মনে করেন ম্যানমেড বন্যা? না, একদমই না। কিসের ম্যানমেড বন্যা? এই কথাটা তো মমতা ব্যানার্জির সৃষ্টি করা কথা, সেই লাস্ট 34 বছর ধরে আমরা শুনে আসছি কিছু একটা হলেই ম্যানমেড বন্যা, কিছু একটা হলেই ম্যানমেড বন্যা। উনি তো আজকে প্রায় 12 বছর হয়ে গেল, উনি কি স্টেপ নিয়েছেন? উনি তো কোনো স্টেপ নেননি। টাকা আসে আর টাকা নষ্ট হয়, ওই টাকা আসে আর শাহজাহানের বাড়িতে আমরা সেই ত্রিপল, সেই খাদ্য দ্রব্য সবকিছু দেখতে পাই। ওই আপনার কি মাস্টার প্ল্যান, আপনার এই ঘাটাল মাস্টার প্ল্যান, তার বিরুদ্ধে তার জন্য কতবার কি আর তৃণমূল কংগ্রেসের যে ম্যানমেড বন্যা বলার অভিযোগ, সেই অভিযোগকে আপনারা কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কে? তিনি তো একজন এক্স আমলা, তিনি সরকারের উপদেষ্টা। মুখ্য সচিব কোথায়? রাজ্যের সেচ মন্ত্রী কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায়? এটা তো রাজ্য সরকার স্থির করবেন, রাজ্য সরকার নিশ্চয়ই রাজ্য সরকারই স্থির করবেন, কিন্তু রাজ্য সরকারের তাহলে মুখ্য সচিবের কোনো কাজ নেই, রাজ্যের সেচ মন্ত্রীর কোনো কাজ নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কাজ নেই। আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে জল ছাড়া নিয়ে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে জয়ন্ত সিং এর ব্যাপারে। সুতরাং আলাপন বন্দ্যোপাধ্যায়, আমি তো বুঝতে পারছি না আলাপন বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা পালন করছেন। 1, 2, ডিবিসি জল ছাড়বে কি ছাড়বে না সেটা হচ্ছে যে ডিবিসির ব্যাপার। আর ডিবিসির ওখানে ওই যে প্রীতমদা বলছিল যে ডিবিসির ওখানে রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকেন, ডিবিসির প্রতিনিধিরা থাকেন, তাহলে যে এই যে সমন্বয়, আমি বলছি যে সমন্বয়টা তাহলে কোথায় গেল? না রাজ্য সরকারের থেকে না ডিবিসির থেকে, এই সমন্বয়ের অভাব। আর ম্যানমেডের কথা আপনারা বলছেন, তো মুখ্যমন্ত্রী তো যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি তো প্রত্যেক দিন বলে আসতেন যে ম্যানমেড বন্যা, ম্যানমেড বন্যা। ঘাটার মাস্টার প্ল্যান কোথায় গেল? এই যে রাজ্যের যে নদীগুলোর সংস্কার, নদীগুলোর ভাঙন, এই যে সুন্দরবনে ঝড় এলেই যে দৌড়তে হয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে, যে নদীর বাঁধগুলো যে প্রত্যেক দিন ভাঙছে, তার বিরুদ্ধে রাজ্য সরকারের কি ভূমিকা, কি ব্যবস্থা গ্রহণ, এইসব তো নেই। মুখ্যমন্ত্রী এইসব ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যের প্রতিনিধির মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে, এই অভিযোগটা সম্পর্কে কতটা যৌক্তিক বলে মনে করেন? দেখুন, আজকে সকালবেলায় 5:30টার সময় 36,750 কিউসেক জল ছেড়েছে এবং আজকে বিকেলবেলায় 22,000 কিউসেক জল ছেড়েছে। সব মিলিয়ে 1 লক্ষ কিউসেক ছাড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি ডিবিসি জানিয়েছে। এবার ডিবিসির তরফ থেকে যে জানালো যে এই যেহেতু মানে ঝাড়খণ্ড আর কি জলে ভেসে যাচ্ছে, সেহেতু ডিবিসির তরফ থেকে জলটা ছাড়া হলো। আপনি আমাকে বলুন, এর ফলে দেখা যাচ্ছে প্রায় 150 গ্রাম ইস্ট বর্ধমানে জলের তলায় চলে যাচ্ছে। তাহলে আজকে এইটা তো সমন্বয় মেনটেন করা ভীষণভাবে দরকার, কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারে, কিংবা ঝাড়খণ্ড সরকারের সাথে রাজ্য সরকারে। হিসাব মতো কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারে করা উচিত, যেহেতু দুটো স্টেটের বিষয়। তাহলে আমরা কি বলবো, আমরা যে ফেডারেল স্ট্রাকচারের কথা বারে বারে বলি, সেই ফেডারেল স্ট্রাকচারটা বিঘ্নিত, কোনো জায়গায় মানে সমন্বয়ের অভাব আছে। সমন্বয়ের অভাব আছে বলে আজকে রাজ্য সরকারকে না জানিয়ে যখন জলটা ছাড়া হচ্ছে, আজকে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলো, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে, এর দায়ভারটা কে নেবে? এই দায়ভারটা তো নিতে হবে কারণ। বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এই ডিবিসির জল ছাড়ার ফলে আমাদের দক্ষিণবঙ্গের বিপুল অংশ, অধিকাংশ জেলায় এই মুহূর্তে জলমগ্ন। ঝাড়খণ্ডের জলটা এখানে আসার পর জলমগ্ন হয়, কিন্তু বানভাসির জলে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্যগুলো তার বাজেটে কিছু পায় টাকা পয়সা, আমরা তো পাই না, আমাদের সবকা সাথ সবকা বিকাশ হয় না। তো সেক্ষেত্রে একই সঙ্গে এই সমন্বয় হয় না, স্থায়ী সমাধান সূত্র খোঁজায় কোন পক্ষে? আমরা একাধিকবার এটা বলেছি, ডিবিসি একদম অ্যারোগেন্টলি এই একত্রিতভাবে কাজ করে এবং জানতে হবে, ডিবিসিকে জানতে হবে। তো 5th এবং 6th হচ্ছে ভরা কোটাল আছে, 5 এবং 6। আজকে 3 তারিখ যদি ওরা সারাদিনে জলটা ছাড়ে, তারপর যে জলটা বঙ্গোপসাগরের দিকে প্রসিডেড হবে, তো যখন হাই টাইড হবে তখন ওটা আবার ফেরত মারবে। সেক্ষেত্রে আমার হুগলির খানাকুল, গোঘাট, পুরসুরার কিছু অঞ্চল, ঘাটাল থেকে শুরু করে
হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে যাবে। আমরা এটা বারবার বলেছি যে এটাকে আটকাতে, এটাকে কনসাল্ট করে নিতে, এরকম বর্ধমানে ইস্ট বর্ধমানে অলরেডি 150টা গ্রাম জলের তলায় চলে গেছে। আমি কালকেই ছিলাম বর্ধমানে, আমি দেখেও এসেছি। তো স্বাভাবিকভাবেই এটা কখনো কেন্দ্রীয় সরকার করে না যে বড় বড় কথা বললো। প্রীতমদা তো বাংলার মানুষ, আমি জানি না প্রীতমদা বিজেপিটা পাড়ার লোকের কাছে মুখ দেখিয়ে ঠিকঠাক করতে পারছেন কিনা, কারণ বাংলা পাড়ার লোক জিজ্ঞাসা করছে যে বন্যায় যে বন্যা হচ্ছে, বিহারের 9টা পুল ভেঙে গেল পরপর টানা, প্রত্যেক দিন একটা করে ব্রিজ ভাঙছে। তো তারপরও সেখানে কোনো দুর্নীতি টুর্নীতি কিচ্ছু নেই, সেখানে বহাল তবিয়াতে ইরিগেশনের টাকা দেওয়া হচ্ছে, জলে ভাসছে। আমাদের এখানে তো ব্রিজ টিজ ভাঙেনি, তাহলে আমাদের এখানে বন্যার জন্য কেন টাকা দেওয়া হচ্ছে না? কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বন্যা কবলিত অঞ্চল, বন্যা ডিজাস্টারকে ম্যানেজ করার জন্য? এর বিজেপি কোনো উত্তর নেই, কারণ আমাদের এখান থেকে বিজেপিকে মানুষ জেতায়নি, বিহার থেকে একজন দল আছে। আমি একটা লাইন শুধু বলি, সবকা সাথ সবকা বিকাশ এমন আমাদের তো হয়ই না। আজকে রামপথ জলের তলায়, আজকে সংসদ ভবন জলে ডুবে গেছে, আর রাম মন্দিরের ছাদ দিয়ে জল পড়ছে। আপনার মানে কি বলছেন ঠিক করে তথ্য দিয়ে বলবেন, হ্যাঁ, কোথা থেকে কিছু জল টল পড়ছে টড়ছে না, যেগুলো টেকনিক্যাল ব্যাপার, সামান্য ব্যাপার, সেগুলো নিয়ে এত কথা বলার দরকার নেই। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা ডিজাস্টারে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠিয়েছে। আমরা দেখেছি যে যখন ইউপিএ আমলে ছিল তখন মমতা ব্যানার্জি গিয়ে বলতেন যে সেন্ট্রাল গভর্নমেন্টকে টাকা দিতে না, তো তখন কিসের জন্য বলতেন? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি সবসময় উনি ভোট ব্যাংক পলিটিক্স করেছেন। যখন উনি কেন্দ্রের মন্ত্রী তখন গিয়ে বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টাকা নেওয়া যায় বামফ্রন্টের আমলে, আমরা সেটা দেখেছি, তোমরাও টিভিতে দেখিয়েছো, আমরাও দেখেছি বারবার। কিন্তু এখন যতটা প্রত্যেকটা জায়গায় ইয়াস থেকে শুরু করে সে টাকাগুলো নয় হয়ে যাচ্ছে। আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিজেপি এত বড় বড় কথা বলছে, বিজেপির এই সরকারের আমলে উত্তরাখণ্ডের যে ধস যা হচ্ছে, বিজেপির আমলে আমি বলি সেটা হচ্ছে এই যে ভাঙা রেকর্ড বাঁচিয়ে যাচ্ছে, এখান থেকে টাকা, ওখান থেকে টাকা চুরি, আমরা কিছু কিন্তু কোনো রেজাল্ট হয়নি। আজ পর্যন্ত সিবিআই কিছু বলতে পারেনি, ইনভেস্টিগেশন হয়ে রেজাল্ট তারা প্রচুর টাকা আমার কনভিকশন হয়েছে কি? মানে সিবিআই তো তথ্যগুলো দেবে, দিচ্ছে নিশ্চয়ই সিবিআই এমনি তো হেরে গেছে, আবার চেঁচিয়ে ভোট বাড়বে। কথা শুনুন, দেখুন আমার ভাই গলার জোর লাগবে না, আমার তো লজিকের জোর আছে। যাদের লজিকের জোর নেই তার চোরের মায়েদের বড় গলা আছে। বেসিক জায়গা হচ্ছে টাকাটা গভর্নমেন্ট অ্যালট করেছে কিনা। এবার ধরুন শুনলাম তৃণমূল কংগ্রেস বন্যার টাকা চুরি করেছে, হয়েছে, তার প্রসেস কিভাবে চুরি হয়েছে সেটা বলুক। ক্যাগ আছে তো, ক্যাগ তো বলছে এরা চুরি করেছে। নর্মদা বাড়ুচে কি অবস্থা আজকে, সারা দেশ জুড়ে কি অবস্থা। চলুন ওয়ানাতে তো রাহুল গান্ধী এমপি, সিপিএম এর গভর্নমেন্ট, নর্মদায় কে আছে? ওয়ানাদ নিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ভুল তথ্য দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী একদম মিথ্যা কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যে তিনি নাকি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন। আজকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এই মুহূর্তে তাদের জনজীবন বিপর্যস্ত। ডিভিসি প্রত্যেক বছর এই কাজ করছে এবং প্রত্যেক বছরই আমরা একই অভিযোগ শুনছি, রাজ্যের সঙ্গে সমন্বয় হয়নি এবং সেই কারণে জল আলোচনায় থাকবো। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর।
যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনায় সর্বশেষ বিষয় রেশন দুর্নীতি নিয়ে আসবো। রেশন দুর্নীতিতে একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে। এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগিতায় ৪৫ কোটি টাকা নাকি আত্মসাৎ করেছিল এই দুই ভাই। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে যেত। সেই সমস্ত টাকা আবার জ্যোতিপ্রিয় মল্লিকের যে ৩টি বেনামি সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোতে সেই টাকা পৌঁছে যেত। এমনই বিভিন্ন তথ্য আসছে ইডি সূত্রে। আমি যেটা জানতে চাইবো কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে, এই যে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে একটা পোর্টালের মাধ্যমে ১০০ জন কৃষকের একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এই দুর্নীতি চক্রটা চলতো, কিন্তু কেউ জানতে পারলো না, না রাজ্য সরকার, না তৃণমূল কংগ্রেস, না আমি আবার আপনাকে বলি, দুর্নীতি যদি হয়ে থাকে সিবিআই ইডি দেখুক, সেটা তার মতো করে। কিন্তু এই দুর্নীতি হয়েছে এই নাম করে আর সেই সারদা থেকে চলছে, এবং সবকটাই সিবিআই ইত্যাদি ইত্যাদি যারা কেন্দ্রীয় সংস্থা আছে তারা এটা এনকোয়ারি করছে, এবং বছরের পর বছর যাচ্ছে, এবং প্রত্যেক দিন মানে ধরুন এই মাসে একবার দুবার করে ১.৫ বার করে গড়ে টিভিতে এই কথাগুলো সিবিআই বলে যে এই ১,০০০ কোটি টাকার এই উদ্ধার করেছি। এই অনুব্রত মণ্ডলের এক সিকিউরিটির নামে নাকি বলেছিল যে ৪,০০০ কোটি টাকা পাওয়া গেছে, তারপর ওটা পাওয়া গেল ৭ লক্ষ টাকা, যে ৭ লক্ষ টাকার অ্যাসেট আছে তার মধ্যে ৩.৫ লক্ষ টাকা বা লোন। তো এটা হয়েছে আলটিমেটলি দাঁড়িয়ে, কিন্তু এই যে মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে দেয়, এই তৃণমূলে এই করেছে, চুরি করেছে, আমরা চাই যে কনক্রিট প্রমাণটা হোক। না না, এই যে ধান কেনার সহায়ক মূল্যটা তারা আত্মসাৎ করেছেন, সেটা কি আপনারা মনে করেন যে সেটা? দেখুন, আমি যদি দুর্নীতি হয়ে থাকে সেটা তো ভুলই, ঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা তো আমি আপনি কেউ বলতে পারবো না, বলবে তো সিবিআই। আমরা তো কেউ। প্রথম কথা হচ্ছে গিয়ে এমন কিছু তথ্য পাওয়া গেছে যে কারণে জামিনটা পাচ্ছেন না, এবং উল্লেখযোগ্য যে এই দুই অভিযুক্ত ব্যক্তি তারা জামিনটা চাননি, আদালতের কাছে জামিন চাননি। আমি আপনাকে বলছি, এই জামিন না দিয়ে রেখে দেওয়ার সবথেকে বড় উদাহরণ তো কামারহাটি এমএলএ। আমি সেটা বছরের পর বছর চলেছে, তারপর জামিন হয়েছে, তারপর মদন মিত্রর ভাগ্য ভালো, জামিন হয়েছে, তারপর তাৎপর্যপূর্ণ নয়, ইট ইজ দেয়ার লিগ্যাল স্ট্র্যাটেজি। এটা আমি কি করে বলবো? ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল লিগ্যাল স্ট্র্যাটেজি যে তারা কি করতে চাইছে কি না করতে চাইছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এত বছর তো হলো, একজন করে জামিন পাচ্ছে। প্রশ্ন আমি আসবো প্রীতম দত্তর কাছে। এই এখনো পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা গেল না, সে কবে থেকে এতগুলো তদন্ত চলছে? না, আমাদের তো সেটাই কথা যে ছোটখাটো চুনোপুটিকে না ধরে সোজা একদম কালীঘাটে যাওয়া উচিত, যেটা একদম ওই 25% যাচ্ছে না কেন? যেটা আমরাও চাইছি, তোমার মতো আমরাও চাইছি আমার বক্তব্য তার মানে আপনাদের কাছে তথ্য আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্নীতির মাথা। না না, আমাদের থেকে রাজ্যসভার একজন সাংসদ তিনি বলেছিলেন যে 70-30 রেশিওতে কার কোন টাকাটা কোথায় যায়, আমাদের কথা নয়। আমরা চাইছি সিবিআইডিকে ইমিডিয়েটলি একদম সেই জায়গায় আপনার মাথা আমি ছোটখাটো লাভ নেই। আমি দুটো জিনিস বলবো। প্রথম একটা জিনিস দোলা সেন যেটা বলেছিলেন সেটা হচ্ছে আইএনটিটিউসির চাঁদার কথা, যে চাঁদাটা তোলা হয়, যে সাবস্ক্রিপশন আইএনটিটিউসির থাকে লেবার ইউনিয়নে, সেই চাঁদাটা এইভাবে দু নম্বর হচ্ছে আমি বলি যে প্রীতম দা বোধহয় বিজেপিটা ঠিক করে করছে না, কারণ সুকান্ত মজুমদারই আমি সম্ভবত বলেছিলেন কয়েকদিন আগে যে সিবিআই ইডির উপর ভরসা করে আর ভোট বৈতরণী পার করা যাবে না। তো ওদের সভাপতি বলছে সিবিআই ইডি পার করা যাবে না, আর ও বলছে তথ্য প্রমাণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে নিলে আমরা মোটামুটি ম্যানেজ করে নেবো। আমি শুধু প্রীতমদের বলি যে এই সিবিআই ইডি আর 2-4টে চারানাটানার মিডিয়া যোগযান্তি করেও মমতা ব্যানার্জিকে হারানোর মতো আপনারা জানেন যে ইন্ডিয়া ব্লক আমরা একাধিক টিভি মিডিয়াকে গদি মিডিয়া বলে বলি। হ্যাঁ, গদি মিডিয়া বলি। না না, সেটা ঠিক আছে, মিডিয়া আলোচনাটা হচ্ছে না, মিডিয়া আলোচনা যেটা হবে সেটা বলে যাবে সুস্মিতা দি। অধিকারী নাম জানেন? কৃত্রিম অধিকারী কে?
আপনার সেই তদন্ত কবে শেষ হবে এটা মানুষের প্রশ্ন। এই যে তদন্তে উঠে আসছে যে সমস্ত তথ্য, এই তথ্যগুলোর ভিত্তিতে যারা যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে বাধা কোথায় সিবিআই এর? এত তদন্ত স্লট কেন? 3, জ্যোতিপ্রিয় মল্লিকের মানি মেশিন হচ্ছেন এই দুই ভাই। 4, জ্যোতিপ্রিয় মল্লিকের 3টে কোম্পানি একটা ঠিকানায়, ভগবতী কলোনি, যশোর রোড, দমদম, এই একটা ঠিকানায় 3টে কোম্পানি। সেই 3টে কোম্পানির মাধ্যমে কয়েক কোটি, মানে 10 লক্ষ, কয়েক কোটি টাকা, আমার কাছে হিসাবটা নেই, কিন্তু কয়েক কোটি টাকা এই কোম্পানির মাধ্যমে ইনভেস্ট হয়েছে। সেই কোম্পানির মধ্যে আবার 2টো কোম্পানি লিকুইডেশন দেখানো হয়েছে। 5 নম্বর বিষয় হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে একজন হচ্ছে গৃহশিক্ষিকা, তার অ্যাকাউন্টে 3 কোটির উপরে টাকা কোথা থেকে এলো? এত কিছু তথ্য থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির জাল চারিদিকে ছড়িয়ে আছে। এবার এই যে যশোর রোডের কথা বললো, আমি নাগেরবাজারের সংলগ্ন এলাকা, এখানে 3টে কোম্পানি দেখানো আছে। এই 3টে কোম্পানিতে বিরাট ট্রানজাকশন, এবং সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে 30% রেশন ডাইভার্টেড হয়েছে কোথায় না, ওপেন মার্কেটে। কত? 2011 থেকে 2021 সাল। এবং আমরা নিজে শুনেছিলাম এই জ্যোতিপ্রিয় মল্লিকই বলেছিলেন রেশন দপ্তরে বিরাট দুর্নীতি, বিরাট কেলেঙ্কারি। আর কেন ওই প্রীতমের কথাটা যদি বলতে হয়, কেন কালীঘাট পর্যন্ত নামটা পৌঁছে যাচ্ছে এবং এই দুর্নীতির গন্ধটা পৌঁছে যাচ্ছে, তার কারণ উনি নিজে তো বলেন আমি 294টা আসনের প্রার্থী, উনি নিজে বলেন আমি বাংলার সবটা জানি, তাহলে উনি জানেন না? আমি আবার বলছি সিবিআই কিছু জানতে পারছে না, কিন্তু সিপিআই সব জানে। এবার দুই হচ্ছে আমি তো আবার বলছি যে গত 10 বছর 11 বছর ধরে অনেক তদন্ত চলেছে। তখন আপনারা বলেছিলেন কি হুগলি সেতুর মাথার উপর থেকে নাকি লাল ডায়েরি খুঁজে পাওয়া গেছে। সে লাল ডায়েরি তোমাদের মন্ত্রীগুলো জেলে আছে নাকি বাইরে ঘুরে বেড়াচ্ছে? আমি আবার বলছি জেলে রাখা মানেই কিন্তু প্রমাণ নয়। যদি জেলে রাখা মানে হয় তাহলে তো অমিত শাহ খুনি। অমিত শাহকে তো তাড়ি পার করেছিল। জেলে রাখা মানে যদি খুনি হয় অমিত শাহ তো খুনি, অমিত শাহ খুনি, ষষ্ঠ খুনি। শুধু কংগ্রেসকে একটা রিপ্লাই করব, এই যে কংগ্রেসের সমস্যা হচ্ছে যে বরাকর নদীর ওপারে গেলে হেমন্ত সোরেনকে যখন ইডি সিবিআই অ্যারেস্ট করে খুব খারাপ, আবার বরাকর নদীর এপারে চলে এলে ঠিক আসানসোলে ঢুকে গেলে এরা মোটামুটি সিবিআই কে বাবা তারকনাথের মধ্যে শ্রাবণ মাসে জল ঢালতে যায় যে সিবিআই আছে। শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে কেন্দ্রীয় নৈতিক নেতৃত্বকে বোঝান দোষী সাব্যস্ত হন তৃণমূলের এই বিষয়ে একটা যাদের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমন যা ধরতে সব সামনে আসে কিনা যার প্রেক্ষিতে শাসক দলও যাতে কোনো পদক্ষেপ করতে পারে। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় ছিলেন প্রীতম দত্ত, কোহিনুর মজুমদার, সুস্মিতা বিশ্বাস, গৌরব মজুমদার। আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।